প্রিয় দর্শক, আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে যে এপিসোড সেটি হচ্ছে অভিশপ্ত ঘন্টা। হ্যাঁ, সঠিক কথাই শুনেছেন, অভিশপ্ত ঘন্টা। তিনটা, 1 2 3, তিনটা অভিশপ্ত ঘন্টা। এখন গল্পের মূল পর্যায়ে যাচ্ছে। ঘটনার সূত্রপাত রাত তখন ঠিক 12টা। যে সময়টা জীবিতদের নয়, বরং ছায়াদের। স্বাগতম সবাইকে। আজ আমার শুনব এমন অভিশপ্ত গল্প যা শুরু হয়েছিল এক অন্ধকার রাতে, শহরের কোলাহল থেকে দূরে, পাহাড়ের কোলে। একটা ছোট্ট বাংলো, নাম তার নীলকুঠি। গ্রামের মানুষ বলে ওটা নাকি যমের দুয়ার। গল্পের নায়ক অনিমেষ পেশায় সে লেখক। নিরিবিলি খুঁজতেই এখানে আসা। বাংলো কয়েকটা বৃদ্ধ রহিম চাচা তাকে বারবার সতর্ক করেছিল, বাবা, রাত 12টার পর যদি ঘন্টা শব্দ শোনেন, কখনো দরজা খুলবেন না। অনিমেষ এসব কুসংস্কারের বিশ্বাস নয়। সে হেসে উড়িয়ে দিয়েছিল। প্রথম রাতে সব ঠিকঠাক ছিল, কিন্তু দ্বিতীয় রাতে ঝিরিঝিরি পোকার ডাক এবং হঠাৎ ভারী বাতাসের শব্দ। অনিমেষ তার ল্যাপটপকে কাজ করছিল। হঠাৎ তার কানে এলো এক অদ্ভুত শব্দ, যেন অনেক দূর থেকে কেউ একটা বিশাল পিতলের ঘন্টা বাজাচ্ছে। অনিমেষ ঘড়ির দিকে তাকায়, দেখল ঠিক রাত 12:01। শব্দটা বাংলোর ঠিক পিছনের জঙ্গল থেকে আসছে বলে মনে হলো। সে কৌতূহলী হয়ে জানালার পর্দা সরালো, কিন্তু বাইরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ তার ঘরের দরজায় টোকা পড়ল, ঠক ঠক ঠক। রহিম চাচা? কি না, চাচা তো নিচতলায় থাকে। অনিমেষ দরজার লেন্স দিয়ে উকি মারল। বাহিরে কেউ নেই, কিন্তু করিডোর দিয়ে কেউ যেন ভারী পায়ে হেঁটে যাচ্ছে। ঘন্টার শব্দটা যখন তীব্র হলে শুরু করেছে,
যেন তার ঘরের ভিতরে কেউ বাজাচ্ছে। অনিমেষ ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, কে কে ওখানে? উত্তরে বদলে একটা পচা মাংসের গন্ধ তার নাকে এলো। ঠিক তখনই তার ঘরের কাছে কেউ ফিস ফিস করে বলল, সময় হয়ে গেছে। অনিমেষ জ্ঞান হারালো। পরের দিন সকালে তাকে বাংলোর বাইরের ঝোপের পরিষ্কার করা হলো। তার গলার ছাড় ধরে কালশিটে দাগ, যেন কেউ লোহার শিকল দিয়ে চেপে ধরেছিল। প্রথম ঘন্টার অভিশাপ এভাবেই অনিমেষের জীবনে অন্ধকার নামিয়ে আনলো। এভাবে 1 বছর কেটে গেছে। নীলকুঠি এখন পরিত্যক্ত, কিন্তু সেই অভিশপ্ত ঘটনা থামেনি। আর এর কবলে পড়ল 3 বন্ধু, আকাশ, রাজু আর আইনি। তারা এসেছিল অ্যাডভেঞ্চার করতে। হ্যাউড হাউসে রাত কাটানো ছিল তাদের লক্ষ্য। রাজু বলল, অনিমেষ তো অসুস্থ ছিল, তাই ওর ভয় পেয়েছে। আমরা তো 3 জন আছি। সয়নী একটু ভীতু, সে বারবার ফিরে যেতে বলছিল। আকাশ তার ক্যামেরা অন করে বলল, সব রেকর্ড হবে আজ। রাত গভীর হতে শুরু করলো। হ্যারিকেনের আলোতে দেয়ালের ছায়াগুলো বড় হতে লাগলো। একটা পুরনো দেয়াল ঘড়ি টিক টিক শব্দ। রাত 12টা বাজার সাথে সাথে পুরো বাংলোর তাপমাত্রা অদ্ভুতভাবে কমে গেল। রাজু বলল, কি রে, হঠাৎ এত ঠান্ডা লাগছে কেন? আকাশ হাসলো, ভয় পাচ্ছিস নাকি? ঠিক তখনই সে পরিচিত শব্দ, ঢং ঢং ঢং। এটা কোনো সাধারণ ঘন্টা নয়, এ যেন মৃত্যুর ডাক। সয়নী চিৎকার করে উঠল। সে মেঝের দিকে আঙ্গুল দেখালো। মেঝের উপর দিয়ে একজোড়া অদৃশ্য পায়ের ছাপ বাংলোর দিকে এগোচ্ছে। রাজু ক্যামেরা নিয়ে পিছু ধাওয়া করল। সে সিঁড়ি দিয়ে উপরে ঘরে উঠল। আকাশ আর সয়নী নিচে দাঁড়িয়ে রইল। হঠাৎ ওর উপর থেকে রাজুর আর্তনাদ ভেসে এলো। তার চোখে দুটো বেরিয়ে আসছে আর মুখ দিয়ে ফেনা বেরাচ্ছে। ঠিক তখন হ্যারিকেনটা ফেটে গেল। চারপাশে নিবের
অন্ধকার। অন্ধকারের মাঝে দেখা গেল এক দীর্ঘকার অবয়, যার হাতে একটা বিশাল ঘণ্টা। আকাশ আর শয়নী কোনো মতে প্রাণ হাতে নিয়ে বাংলো থেকে বের হয়ে এলো, কিন্তু রাজুকে আর কোনো দিন ফিরে পাওয়া যায়নি। পুলিশ তল্লাশি চালিয়ে এও রাজুর কোনো চিহ্ন খুঁজে পায়নি। সেই বাংলোতে গ্রামের লোক বলে যে দ্বিতীয় ঘন্টার শব্দ শুনে সে চিরতরে সেই ছায়াদের অংশ হয়ে যায়। এবার শুরু হলো তৃতীয় ঘন্টা, সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যর অধ্যায়। গ্রামের লোকজন এই কথাই বলে। তৃতীয় ঘন্টা কেন্দ্র করে এখন এক তান্ত্রিক সাধু বাবা ভৈরব। তিনি এই নীলকুঠির রহস্য উন্মোচন করতে এসেছেন। তার সাথে আছে এক সাহসী সাংবাদিক, নাম মেঘনা। মেঘনা চায় এই 3 মৃত্যুর কুসংস্কার দূর করতে, কিন্তু বাবা ভৈরব জানেন সত্যটা কত কঠিন। তিনি বললেন, মেয়ে, এই ঘটনাটা কোনো সাধারণ মানুষের হাতের নয়। এটি একটি অতৃপ্ত আত্মার প্রতিশোধ। 1800 সালে এই বাংলোর মালিক এক নিঃস্ব প্রহরীকে ঘণ্টার শিকল দিয়ে পিটিয়ে মেরেছিল। সেই প্রহরী আত্মা এখন প্রতি পূর্ণিমায় তার হত্যা হিসাব নিতে আসে। রাত 12টা, পূর্ণিমার চাঁদ মেঘে ঢাকা। মাটির নিচ থেকে আসা এক গুম গুম শব্দ। বাবা ভৈরব বাংলোর উঠোনে আগুনের কুণ্ডি জ্বলিয়ে ধ্যানে বসলেন। মেঘনা তার ভয়েস রেকর্ড নিয়ে পাশে দাঁড়িয়ে। হঠাৎ চারপাশ থেকে শত শত শব্দর ঘণ্টা শোনা যেতে লাগলো, যেন পুরো জঙ্গল জুড়ে ঘণ্টা বাজছে। বাতাস ভারী হয়ে গেল এক পচা গন্ধে। একটি গভীর বিভর ছায়া জঙ্গল থেকে বেরিয়ে এলো। তারা সারা শরীর শিকলে জড়ানো। ছায়াটির মুখে নেই, শুধু আগুনের মতো দুটো চোখ জ্বলছে। বাবা ভৈরব তন্ত্রমন্ত্র পড়া শুরু করলেন, কিন্তু ছায়াটি আরও শক্তিশালী হয়ে উঠল। সে তার হাতে সেই বিশাল ঘণ্টাটি মাটিতে আছাড় দিল। মুহূর্তের মধ্যে বাবা ভৈরব আগুনের কুণ্ডি নিভে গেল। মেঘনা দেখল বাবা ভৈরবের দেহটা ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। মেঘনা কোনো মতে তার ক্যামেরার ফ্ল্যাশ জ্বলিয়ে দৌড়াতে শুরু করলো। সে যখন জঙ্গল পার হয়ে রাস্তায় এলো, তখন সে দেখল তার পিছনে কোনো ছায়াই নেই। কিন্তু তার রেকর্ডে একটা স্পষ্ট শব্দের রেকর্ড হয়ে গেছে। রেকর্ডটা প্লে করতেই এক গভীর গলার শব্দ এলো, পরে বাবা তোর পালা। নীলকুঠির আজও দাঁড়িয়ে আছে,
আজও রাত 12টার পর সেখানে কেউ যায় না। আজও দূর থেকে সেই ঘন্টার শব্দ শোনা যায়। আপনি কি শুনতে পাচ্ছেন এই শব্দ? ঢং ঢং ঢং। খবরদার দরজা খুলবেন না, কারণ মৃত্যু আপনার দৌড় গেড়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এটি ছিল ঘন্টা 1 ও 2 এবং 3 রহস্য। মানুষের লোভে আরও নিষ্ঠুরতা কিভাবে এক চিরস্থায়ী অভিশপ্ত তৈরি হতে পারে, তাই আমরা দেখলাম এই গল্পটি কাল্পনিক হলেও অনেক পুরনো ভিটে বাড়ি আজও রহস্যময় আছে। আপনারা এলাকায় কি এমন কোনো ভূতের বাড়ি আছে? থাকলে আমাদের জানাবেন। মেঘনা শহরে ফিরে এলো। সেই শব্দ তাকে তাড়া করে বেড়াতে লাগলো। তার শোবার ঘরেও, বাথরুমেও, এমনকি ভিড়ের মাঝেও সে শুনতে পায় সেই হালকা ঘন্টার টং টাং শব্দ। সে বুঝতে পারল অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই পথ। সে পুরো ইতিহাসকে শান্ত করা। মেঘনা লাইব্রেরি থেকে পুরো নথি ঘেঁটে বের করল এক পঞ্চলেখ তথ্য। সেই প্রহরীর যাকে মারা হয়েছিল তার নাম ছিল গগন। গগন শুধু প্রহরী ছিল না, সে ছিল একটি নীলকুঠির মালিকের অবৈধ সন্তান। সম্পত্তির লোভে তাকে ঘণ্টার শিকল দিয়ে পিটিয়ে মারা হয়েছিল, যাতে সে কোনোদিন দাবি করতে না পারে। মেঘনা ঠিক করল সে একা যাবে না। সে সাথে নিল এক বিশেষ ধরনের যন্ত্র, যার প্যারানরমাল অ্যাক্টিভিটি রেট করে। আমরা বর্ষার রাতে মেঘনা আবার নীলকুঠি গেলেন। এসে দাঁড়ালো। গেট খোলার তীক্ষ্ণ শব্দ, কিচিরমিচির হইচই। পুরো বাংলোটি এখন দুর্ধর্ষপ্ত, কিন্তু অদ্ভুতভাবে সেখানে মোমবাতি জ্বলার গন্ধ পাওয়া যাচ্ছে। মেঘনা ও উপরতলায় উঠতে লাগলো। কাঠের সিঁড়িগুলো তার ভরে আর্তনাদ করতে উঠেছে। সে সেই ঘরে পৌঁছায় যেখানে গগন মারা হয়েছিল। হঠাৎ তার হাতে ডিটেকটিভ মেশিন পাগলের মতো শব্দ করতে শুরু করলো। ঘরের কোণে থেকে অন্ধকার গলায় কাঁপিয়ে উঠে এলো সেই ছায়ামূর্তি। এবার তার হাতে কোনো ঘণ্টা নেই, আছে সেই রক্তমাখা লোহার শিকল। মেঘনা ভয়ে কুঁড়ে গিয়ে চিৎকার করতে বলল, গগন,
আমি সত্য জানি। আমি জানি তোমার সাথে কি হয়েছিল। ছায়াটি থমকে দাঁড়ালো। শূন্যে ঘরটি এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। মেঘনা গগনের সেই পুরনো কবরের মাটি ছুঁয়ে আনা একটি মাদুলি সামনে ধরল। শান্ত হও গগন, তোমার হত্যাকারী অনেক আগেই শেষ হয়ে গেছে। এই অভিশাপ থামাও। হা হা কার মেশানো এক অলৌকিক কণ্ঠ। মুক্তি, আমাকে মুক্তি দাও। হঠাৎ ঘরের মাঝখানে সেই বিশাল ঘণ্টাটি আবির্ভূত হলো। ঘণ্টাটি নিজে থেকেই প্রবল জোরে জোরে বাজতে শুরু করলো, ঢং ঢং ঢং। প্রতিটি শব্দে মেঘনা মনে হচ্ছিল তার কানের পর্দা ফেটে যাবে। নীলকুঠির দেয়ালগুলো ফাটতে শুরু করলো। উপর থেকে চুন বালি খসে পড়ছে। মেঘনা দেখল গগনের সেই ছায়া শরীরটা ধীরে ধীরে আলোর বিন্দুয়ে পরিণত হচ্ছে, কিন্তু সেই আলো ছিল নীল রঙের এক শীতল প্রশান্তির আলো। গগন অদৃশ্য হওয়ার ঠিক আগের মেঘনা দিকে তাকিয়ে একবার স্লাম হাসল। মুহূর্তের মধ্যে একটি প্রচণ্ড বিস্ফোরণ হলো। মেঘনা ছিটকে পড়ল বারান্দায়। পরের দিন সকালে গ্রামবাসী নীলকুঠির সামনে এসে অবাক হয়ে গেল। বিশাল আকারে সেই বাংলোটি পুরোপুরি মাটিতে মিশে গেছে। সেখানে এখন শুধু ধুলো আর ভাঙা ইট। মেঘনাকে পাওয়া গেল বাংলোর সীমানার ঠিক বাইরে। সে অতক্ষণ, কিন্তু তার চুল রাতারাতি সাদা হয়ে গেছে। পুলিশ ধ্বংসস্ত খুঁজে বের করল এটি কঙ্কাল, যার গলায় জড়িয়েছিল একটি মরচে ধরা লোহার শিকল। কঙ্কালটিতে যথাযথ সম্মানের সাথে কবর দেওয়া হলো। এরপর থেকে নীলকুঠি সেই এলাকায় আর কখনো ঘণ্টার শব্দ শোনা যায়নি। মেঘনা এখন তার শহরে ফিরে গেছে। সে আর সাংবাদিকতা করবে না। সে এখন পাহাড়ের একটি নিরিবিলি আশ্রমে থাকে, কিন্তু আজও মাঝে মাঝে বাতাসের শোষ শব্দে সে চমকে ওঠে। তার মনে হয় অভিশাপ কি সত্যি শেষ হয়ে গেছে, নাকি সেই ঘণ্টাটি এখনো কোথাও রাখা আছে অন্য কোনো শিকারের অপেক্ষায়। গল্পের শেষে একটা প্রশ্ন রেখে যাই আপনাদের কাছে। আপনি যখন আজ রাতে ঘুমাবেন, আপনার ঘরের জানালার বাইরে যদি কেউ ঘন্টা বাজায়, আপনি কি সাহস পাবেন জানালা দিয়ে বাইরে তাকানোর? অন্ধকার থেকে যদি কেউ আপনার নাম ধরে ডাকে, তবে মনে রাখবেন সে অন্য কোনো মানুষ নয়। সে হলো সেই অতৃপ্ত আত্মা যে কখনো তার হিসাব মিলাতে পারেনি। ধীরলয়ে ঘণ্টার আওয়াজ, ঢং ঢং এবং ঢং ঢং হাসি।
ভয় পাবেন না, সাহসী হন, কিন্তু অতীত সাহস যেন বিপদের কারণ না হয়। যারা অতি সাহস দেখিয়ে নীলকুঠিতে গিয়েছিল তারা কেউ ফিরে আসেনি। আজও সে আপনি যখনই কোনো ঘন্টা শব্দ শুনবেন, বুক ফাটা কি এক ধরনের ধক করে উঠবে না? অবশ্যই উঠবে, কারণ অসচেতন মন জানে সে আতঙ্ক সত্যি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন এপিসোডের অপেক্ষায় থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।